প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম মীমাংসা। শুরু করছি চতুর্থ অংশ। এবার হেবেন নিজেই দ্বিধান্বিত হয়ে পড়ল। উত্তরে বলার মতো কিছু খুঁজে পেল না। ওদিকে রান্নাঘর থেকে বেরিয়ে গেছে মেরি, পছন্দের দরজার কবাট ভিড়িয়ে দিয়েছে। পেছনে দরজার কবাট ভিড়িয়ে দিয়েছে। জেনি ক্যাসলনের দিকে তাকালো হেবেন। ওকেই দেখছিল মহিলা, তীক্ষ্ণ এবং অন্তর্ভেদী দৃষ্টি চোখে। খুব স্পষ্টভাষী মেয়ে, তাই না? মৃদুস্বরে বলল সে। দুর্ভাগ্যক্রমে হলেও সত্যি। নিস্পৃহ দেখালো এবার ওকে, কিন্তু গলার স্বরে বিরক্তি চাপা থাকলো না। টেবিলের দিকে এগিয়ে এলো মহিলা, সামনের চেয়ারে বসলো। ক্যাপ্টেনের জন্যে খবর এনেছো বোধ হয়, জানতে চাইল ভাবলেশীন মুখে। পাকা ব্যবসায়ীর মতো শোনালো গলার স্বর। নতুন কাজ, বুলিয়ন শিপমেন্ট, স্টেজ লুট হওয়ার সম্ভাবনা এবং গুটি কয়েক লোকের উপর সন্দেহের কথা জানালো হেবেন, যাদের উপর নজর রাখতে পারবে। বিশ্বাসঘাতকতা করলে টের পাবে। নিজের পরিকল্পনার কথাও জানালো। বিপজ্জনক কাজ বলে মন্তব্য করলেও ওর ধারণার সাথে সায় জানালো মিসেস ক্যাসলন। সবশেষে প্রতিশ্রুতি দিল শিগগিরই ক্যাপ্টেনকে সংবাদগুলো পৌঁছে দেবে সে। তারপর এলো মুহূর্তটি, যেটাকে মনে প্রাণে ঘৃণা করছিল হেবেন। সন্ধ্যার পর থেকে এক মুহূর্তের জন্য অস্বস্তি ত্যাগ করেনি ওকে। নিজেকে সামলে নিল, চেষ্টা করলো যাতে নিরপেক্ষ শোনায় কণ্ঠ। আরও একটা ব্যাপার, মিসেস ক্যাসলন সরাসরি তাকালো মহিলার চোখে। ক্যাপ্টেনকে জানিও, মার্ক বিষ্টকে বিশ্বাস করা ঠিক হবে না। জেনিফার ক্যাসলনের চোখে বিস্ময়, বিষাদ আর হতাশা দেখার ফাঁকে বৃষ্টর সঙ্গে সাক্ষাতের কথা জানালো হেবেন। হয়তো বুঝতে পারবে এ ঘটনা রিপোর্ট করা আমার দায়িত্বের মধ্যে পড়ে। শেষে ক্ষীণস্বরে বলল, এটা করে আনন্দ পাচ্ছি না আমি। আমাকে বলা হয়েছিল যাতে নিজের সন্দেহের কথা রিপোর্ট করি, এবং বরাবর অসৎ লোককেই সন্দেহ করে এসেছি আমি। নিশ্চয়, ফিসফিস করে বলল মহিলা, দুহাতে মুখ ঢেকে ফেলেছে। উঠে দাঁড়ালো হেবেন, টেবিল থেকে হ্যাট তুলে নিল। ওহ জন, কিভাবে ওকে কথা বলবো আমি? তিক্ত আহত স্বরে বলে উঠল মহিলা, চোখে হতাশা আর চাপা বিষাদ। কোনো ভুল হয়নি তো জন? না ম্যাম, তথ্যটার গুরুত্ব আমি জানি, নিজেও অনেকবার ভেবে দেখেছি। ভুল করিনি আমি, দুঃখিত ম্যাম। উত্তরে কিছুই বলল না জেনিফার ক্যাসলন। শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকলো টেবিল ক্লথের দিকে। রিক্ত আড়ষ্ট দেখাচ্ছে তাকে। মৃদুস্বরে শুভরাত্রি জানিয়ে বেরিয়ে এলো হেবেন। 3 উঁচু চাকার ফেইড ওয়াগন চালিয়ে ইয়ার্ডে ঢুকলো জন হেবেন। দেখলো অন্ধকারে ডুবে আছে স্টেজ অফিস। শেডের কাছে এসে ওয়াগন থামালো, নেমে পড়ল। বাতির জন্য এগোলো হার্নেস রুমের দিকে। এদিকে পেছনে গেট বন্ধ করে দিয়েছে জিম গোডার্ড। একটু আগে স্টাম্প মিল থেকে 6টা বুলিয়নের বার লোড করে নিয়ে এসেছে। ওরা ছাড়া কেবল সুপারিনটেন্ডেন্ট আর 3জন গার্ড উপস্থিত ছিল। সন্ধে 6টায় শেষ স্টেজ ছেড়ে গেছে, সুতরাং ওদের কাছ থেকে সাহায্য পাওয়ার আশাও আর থাকলো না। সারাক্ষণে জিম গোডার্ডকে চোখে চোখে রেখেছে হেবেন। সব কিছু জানার পর দীর্ঘভাবে নিজের দায়িত্ব পালনের অঙ্গীকার করেছে সে। সুতরাং বুলিয়ন শিপমেন্টের খবর ফাঁস হওয়ার কোনো সম্ভাবনা থাকলো না, অন্তত ওর নিজের দায়িত্বহীনতা বা উদাসীনতার কারণে তেমন কিছু হওয়ার সুযোগ রাখেনি, নিশ্চিত জানে হেবেন। দ্রুত নিঃশব্দে কাজ শুরু করলো ওরা। কনকর্ড কোষে হার্নেস ঝুলল। বুলিয়নের ক্রেট 3টে এনে রাখলো বুটের সামনে। প্রতিটি ক্রেটে 2টো করে বার রয়েছে। ধীর গতিতে তুষার পড়ছে এখনো। ক্ষত বিক্ষত স্টেজ ইয়ার্ডের মাটির উপর প্রায় 2 ইঞ্চি স্তর তৈরি করে ফেলেছে ইতোমধ্যে। বুলিয়ন লোড শেষ করে একটা শটগান, রাইফেল আর প্রচুর গুলি কোচের ভেতরে তুলে রাখলো হেবেন। ভারী
বাফেলো কোটটা পরতে সাহায্য করলো গোডার্ডকে। পাইপ আর তামাক বের করে ধূমপানের আয়োজন করলো। এরপর এরপর প্রসন্ন দৃষ্টিতে তাকালো গোডার্ডের দিকে। উপরে আসনে বসতে হবে তোমাকে, জিম। গোলাগুলি শুরু হলে তোমার উপর দিয়ে যাবে প্রথম ধাক্কা। সময় আছে এখনো। ইচ্ছে করলে অ্যালেক্সের সাথে দাবা খেলায় যোগ দিতে পারো। আমার তো ধারণা প্রথম গুলিটা তুমিই করবে, চিন্তিত স্বরে বলল সে, ভয় বা দ্বিধা নেই গলায়। তারপর যত জোরে পারি স্টেজ ছুটিয়ে দেব আমি। কে বলতে পারে, হয়তো তোমার সাথে সুবিধাই করতে পারবে না ওরা। আর আমার সিটের নিচে সবসময় একটা শটগান রাখি। দাঁত কেলিয়ে হাসল সে, চোখ টিপল সমাজদারের ভঙ্গিতে। স্টেজের পর্দাগুলোর চেয়ে একটা ঘোড়ার শরীর অনেক পুরু, তাই না? সুতরাং আমার চেয়ে কোনো অংশে কম নয় তোমার বিপদ, বরং বেশি। তাছাড়া অ্যালেক্সের কথা খুব মনে থাকবে। হয়তো ওর কথা ভেবেই অযথা কোনো ঝুঁকি নেব না। অ্যালেক্স কি তোমার আত্মীয় বা ওরকম কিছু? আরে না, এখানে এসে দেখলাম স্টেজ ড্রাইভারদের ফুড ফরমাস খাটতো, বার্নে ঘুমাতো। আমার কামরায় একটা বিছানার ব্যবস্থা করে দিলাম ওকে। খারাপ আবহাওয়ায় যাতে বাইরে ঘুমাতে না হয়। বাতি তুলে নিয়ে গেটের বাইরে বেরিয়ে এলো হেভেন। জিম স্টেজ চালিয়ে বেরিয়ে আসার সময় একপাশে সরে দাঁড়ালো, গেট বন্ধ করে দিল। এরপর বাতি নিভিয়ে কোচের ভেতরে ঢুকলো। বাতিটা একপাশে রেখে একটা আসন দখল করে গায়ের উপর বাফেলো রোব চাপিয়ে দিল। খেয়াল করলো চলতে শুরু করেছে স্টেজ। জিম গোডার্ড কোচ চালাচ্ছে বলে কিছুটা স্বস্তি হচ্ছে হেভেনের। নিজের দায়িত্ব সম্পর্কে পুরোপুরি সচেতন লোকটা। সরাসরি ঘোষণা করেছে ওকে পছন্দ করে এবং বিশ্বাসও করে। শহরের পেছনের রাস্তা ধরে এগোচ্ছে স্টেজ। শহর ছাড়িয়ে এসে পয়েন্ট অফ রকসের রাস্তা ধরল এক সময়। সম্ভাব্য লুটের জায়গাটা কোথায় হতে পারে তা নিয়ে ভাবছে হেভেন, কিন্তু এক ধরনের অদৃষ্টবাদ বেশিক্ষণ ভাবতে দিল না ওকে। বরং ক্যাপ্টেন জনসনের চিন্তা এলো মাথায়। মার্ক ব্রিস্টোর খবরটা কিভাবে নেবে সে? নিজেই জানাবে মেরিকে? তথ্যটার সপক্ষে হেভেনই প্রথম প্রমাণ এনেছে। জানার পর মেরির কি প্রতিক্রিয়া হবে নিশ্চিত জানেও। ওকে ঘৃণা করবে মেয়েটি। ধারণাটা পছন্দ করতে না পারলেও এড়িয়ে যাওয়ার উপায় নেই, জানে হেভেন। ব্যাপারটা ঘটবেই, তিক্ত মনে ভাবল। কোচের সাথে শটগানের কুদোর তিনটে তীক্ষ্ণ শব্দে সংবিত ফিরল। সতর্ক করে দিচ্ছে গোডার্ড। ধীর গতিতে অস্ত্রে বুলেট ভরল হেভেন। জানালার পর্দা সরিয়ে তাকাতে দূরে বাকের মুখে আগুনের একটা উৎস চোখে পড়ল। বন্দুক তৈরি ওর, অপেক্ষায় আছে। কিন্তু জায়গাটায় পৌঁছতে শিথিল হয়ে এলো শরীর। বিকল হয়ে যাওয়া ওয়াগনের চাকা মেরামত করছে এক ফেইটার। ব্যাকরেস্টের সাথে শরীর এলিয়ে দিল। স্টেজের দুলনির সাথে পুরানো ব্যথাগুলো চাগিয়ে উঠছে। ইচ্ছে করেই আমল দিল না হেভেন। বাফেলো রোবের উষ্ণতায় তন্দাচ্ছন্ন হয়ে পড়ল একসময়। অস্বস্তিটা যদিও থেকেই গেল। মাঝে মাঝে স্টেজের দুলনির সাথে সজাগ হয়ে পাহাড়ের অস্পষ্ট শরীরে নজর বুলালো উদ্দেশ্যহীনভাবে। সাউথ পাস সিটি পর্যন্ত পুরো রাস্তা আর আশপাশের পরিবেশ মনে করার চেষ্টা করল। যদিও এ পথে কেবল একবারই যাতায়াত করেছে ও স্টমবার্গকে আসার সময়। দরকার হবে না জেনেও অনেক কিছু মনে রাখে মানুষ। সাবধানী লোকের ধর্মই হচ্ছে পরিবেশের উপর চোখ রাখা। কারণ খুঁটিনাটি ছোট্ট একটা তথ্যই অস্থির বুনো এদেশে কারো জীবন বাঁচিয়ে দিতে পারে। সেনাবাহিনী থাকা সেনাবাহিনীতে থাকার কারণে ব্যাপারটা রুটিন মাফিক হয়ে গেছে ওর জন্যে। এ এলাকা সম্পর্কে প্রয়োজনের তুলনায় সীমিত ওর জ্ঞান, ভাবল হেভেন। তবে আসার কথা এলাকাটা ভালো করে চেনে জিম গোডার্ড। বহুবার যাতায়াত করার পথটা হাতের তালুর মতোই চেনা হয়ে গেছে তার। আগাম কোনো সংকেত বা হুমকি ছাড়াই ব্যাপারটা ঘটল আচমকা। খুব কাছে একটা রাইফেলের শব্দ শোনা গেল। প্রথমে ভয় পেয়ে চিৎকার করে উঠল একটা ঘোড়া। নিয়মিত ছন্দ বদলে গিয়ে দুলে উঠল স্টেজ। কিন্তু আতঙ্কিত ঘোড়াগুলো জোয়াল থেকে ছুটতে চাওয়ায় প্রবলভাবে কেঁপে উঠল। এরপর
জিম গোডার্ডের নিচু স্বরের খিস্তি কানে এলো ওর। গতি কমে গিয়ে একসময় থেমে গেল স্টেজ। কোচের পর্দা সরিয়ে বাম দিকে তাকালো হেবেন, হাতে শটগান। খাড়া একটা ঢাল চোখে পড়ল। ঘুটঘুটে অন্ধকারে কিছুই ঠাওর করতে পারছে না, কিন্তু ওদিক থেকেই তীক্ষ্ণ স্বরের হুমকি এলো, ড্রাইভার জলদি নেমে এসে মরা ঘোড়াটার পাশে দাঁড়াও, হ্যাটের উপর হাত তুলে রেখো। ধীর গতিতে তুষার পড়ছে, তবে আগের মতো ঘন নয়। সাদা ধোঁয়াটে একটা পর্দা যেন ঝুলিয়ে রেখেছে চোখের সামনে। গলার স্বর যেদিক থেকে এসেছে খুঁটিয়ে দেখলো হেবেন, কিন্তু কিছুই চোখে পড়ল না। উল্টো দিক ঘুরল। ডান দিক থেকে দ্বিতীয় একটা স্বর শোনা গেল এ সময়, তুমি গার্ড সাহেব জলদি নেমে এসো তো। হুড়কো খুলতে হাত বাড়িয়েছিল হেবেন, থমকে গিয়ে ফিরিয়ে নিল হাতটা। তাহলে লোকগুলো ওর কথা জানে? বুলিয়ন শিপমেন্টের কথা জানা থাকলে ওর উপস্থিতিও অজানা নেই। একেবারেই সহজ হিসাব। মৃদু খিস্তি করে নিজেকে গাল দিল। একপাশে সরে গিয়ে ডান দিকের পর্দা সরিয়ে দিল। দেখলো এদিকেও খাড়া ঢাল রয়েছে। ঝোপের আড়ালে কোথাও গা ঢাকা দিয়েছে দ্বিতীয় লোকটা। বোঝা যাচ্ছে না অবস্থান। ওকে নিরস্ত করার আগে নিজেদের চেহারা দেখাবে না। মুহূর্তেই পরিষ্কার হয়ে গেল হেভেনের কাছে। রাইফেলের গর্জন আর তার পরপরই স্টেজের সাইড প্যানেলে গুলি বেঁধার শব্দ কানে এলো ওর। তীক্ষ্ণ শব্দে বাতাস কেটে ওপাশের পর্দা ফুটো করে চলে গেল বুলেটটা। প্রথম জনের গলা শোনা গেল, এদিকে নেমে এসো বাছা, নইলে ওখানেই তোমার লাশ ফেলে দেব। সেটা সম্ভব, বিষণ্ণ মনে ভাবল। এখানে থাকা আত্মহত্যার সামিল হবে। ও নিজে নিশানা করে একটা গুলি ছোড়ার আগেই ওকে শুইয়ে দিতে পারবে লোকগুলো। আসছি আমি, তিক্তস্বরে সাড়া দিল হেভেন। দরজা খুলে বাইরে তুষারের উপর পা রাখল। মাটিতে পা রাখার প্রায় সঙ্গে সঙ্গেই শিরদাঁড়ার উপর চেপে বসলো পিস্তলের একটা নল। দাঁড়িয়ে থাকো, পেছন থেকে নির্দেশ এলো। অনুভব করলো ওর হোলেস্টা থেকে পিস্তল তুলে নিয়েছে লোকটা, কিন্তু এক চুল নড়েনি পিস্তলের নল। সম্ভবত তিনজন ওরা, ভাবছে হেভেন। তুষারের পর্দা ভেদ করে দূরে লিড হর্সের পাশে দাঁড়ানো জিম গোডার্ডের শরীর দেখতে পেল আবছাভাবে। মাথার উপর হাত তুলে রেখেছে, পাশেই পড়ে আছে ঘোড়াটা স্থির। কোনো অ্যামেচারের কাজ নয় এটা। ওদের কাজের ধরন দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছে সেট আপটাও নিখুঁত। সাধারণ রোড ব্লকের চিন্তা না করে রাস্তার উপর রেখেছে একজনকে। এ মুহূর্তে যে লোকটা ওর শির দ্বারায় পিস্তল চেপে ধরেছে, একটু সামনে থেকে লিড হর্সকে গুলি করেছে সেই। হার্নেসের উপর মৃত ঘোড়ার ওজনের চাপে স্টেজ থেমে যাবে জানতো ওরা। এবং ঠিক তাই ঘটেছে। দুটো পাহাড়ি ঢালের মাঝখানে, যেখানে দেখা না দিয়েও আড়ালে থেকে কাজ সারতে পারবে অন্য দুজন। স্টেজের বাতির আলো তাদের কাছে পৌঁছবে না। ঢালের ওদিক থেকে এগিয়ে এলো দুজন। স্টেজের গায়ের সাথে মিশে দাঁড়ালো প্রথম লোকটা। ড্রাইভারের সামনে চেপে বসলো অন্যজন। তার উপস্থিতি পছন্দ করতে পারছে না সামনের ঘোড়াটা। প্রথমে অস্বস্তি প্রকাশ করলো ওটা, তারপর নাচানাচি শুরু করে দিল। রোশো বাছা, শান্ত হ। চাপা স্বরে ওটাকে নিরস্ত করার চেষ্টা চালালো জিম গোডার্ড। তার কণ্ঠে ভয় বা হতাশা কোনোটাই নেই দেখে অবাক হলো হেভেন। রাস্তার ওপাশে ঢাল বেয়ে নেমে আসা ঘোড়ার খুরের শব্দ শোনা গেল এবার। স্টেজ পেরিয়ে পেছনে চলে এলো লোকগুলো। কোচে চেপে বসা লোকটা রাইফেলের বাট দিয়ে বুলিয়ন ক্রেটের উপর আঘাত করলো। ওপাশে আরেকজনের কণ্ঠ কানে এলো হেভেনের, এখানে আছে থলেগুলো। অন্যদেরকে জানালো লোকটা। পেশাদার লোকের কাজ, চাতুর্য এবং নিখুঁত সময়জ্ঞানের পরিচয় দিয়েছে ওরা। সমীহের সাথে ভাবলো হেভেন। খানিকটা সরে দাঁড়ালো। দেখতে চাইছে লোকগুলো কতটুকু সতর্ক, কিন্তু উত্তরটা ওর জন্য সুখের হলো না। গায়ের জোরে ওর শিরদাঁড়ার উপর কোল্টের নল চেপে ধরল পেছনের দুর্বৃত্ত। ফের নড়েছ যদি খুন হয়ে যাবে, শীতল চাপা স্বরে হুমকি দিল। নীরবে খিস্তি করল হেভেন। তিক্ত অনুভূতিতে ছেয়ে গেছে মন, তাতিয়ে উঠতে চাইছে শরীর। একটা গুলি করার সুযোগ পাবে না, এমনকি কারোর দিকে ভালো করে নজর দেওয়ার অবস্থাও রাখছে না ওরা। আবছা অন্ধকারের মধ্যে এমনভাবে অবস্থান নিয়েছে যাতে গোডার্ড বা ওর চোখে না পড়ে। থলের ভেতরে ক্রেশগুলো ঢোকালো স্টেজে চাপা তস্কর।
তারপর ছুড়ে দিল নিচে দাঁড়ানো লোকগুলোর উদ্দেশ্যে। বুলিয়ন ভরা থলে ঘোড়ার কাছে বয়ে নিয়ে গেল তারা। উপরের লোকটা নেমে এলো এবার। স্টেজের দরজা খুলে ভেতরে ঢুকলো। হাতরে সবগুলো অস্ত্র খুঁজে ছুঁড়ে ফেললো তুষারের উপর। ঝামেলার গন্ধ পেল হেভেন। নেমে এসে স্টেজের চারপাশে চক্কর দিয়ে ওর পেছনে এসে দাঁড়ালো লোকটা। এবার পিঠে দুটো পিস্তলের অস্তিত্ব টের পেল ও। আসল কাজ শেষ, ঘোষণা করলো লোকটা। এবার এদের ব্যবস্থা করা যাক। গার্ডসহ শিপমেন্ট করতে তোমাদের না নিষেধ করেছিলাম? জিম গোডার্ডের দিকে রাইফেল তুলে রাখা লোকটা জানতে চাইল। গুলির শব্দ কানে আসতে গোডার্ডকে সতর্ক করে দেয়ার বুনো ইচ্ছে গলার কাছে এসে আটকে গেল হেভেনের। অজান্তে সামনের দিকে এগোলো। অনুভব করলো ওর দুই বাহু চেপে ধরা হয়েছে এবং পিঠের উপর চেপে ধরা নল তীব্র ব্যথা ছড়িয়ে দিচ্ছে মেরুদণ্ডে। একই জিনিস চাও তুমি? শীতল সুরে জানতে চাইল গার্ডদের একজন। উত্তর দিল না ও। বুনো আক্রোশ অনুভব করছে, কিন্তু একই সঙ্গে নিজের অসহায়ত্বের ব্যাপারেও সচেতন। তীব্র ব্যথায় অন্ধকার দেখছে চোখে, পরোয়া করছে না। মৃত ঘোড়ার পাশে জিম গোডার্ডকে পড়ে থাকতে দেখে শুরু হয়ে এলো ওর দু চোখ। চোয়ালের পেশি শক্ত হলো, পরস্পর চেপে বসলো ঠোঁটজোড়া। ঘুরে স্টেজের ওপাশে চলে গেল গোডার্ডের খুনি। একটু পর ঘোড়ায় চাপার শব্দ কানে এলো। অন্য ঘোড়াগুলো ওর কাছাকাছি এগিয়ে এলো এবার। হেভেন টের পেল পিঠ থেকে সরে গেছে একটা পিস্তল। শীতল ভয় গ্রাস করলো ওকে। জিম গোডার্ডের মতো একই পরিণতি হতে যাচ্ছে ওর। গুলিটা পিঠে নিতে চাই না আমি, চাপা স্বরে বলল। যে তার দীর্ঘ সংকল্পে তাতিয়ে উঠেছে শরীর। যেভাবেই আছো সেভাবেই থাকো, বলল গার্ড। তোমাকে কিছুই করছি না আমরা। ঠিক আছে, ওকে কাভার করেছি আমরা। ঘুরে দাঁড়ানো ঘোড়ায় চাপা লোকগুলোর একজন জানালো গার্ডকে, ওদের অস্ত্রশস্ত্র চলে এসেছে আমাদের হাতে। পিঠ থেকে পিস্তল সরে গেছে টের পেল হেভেন। ধীরে ধীরে ঘুরল। দেখলো ওকে তিরস্কার কিংবা দোষারোপ করার মতো নেই কেউ পাশে। স্টেজের ওপাশে দাঁড়ানো 5 ঘোড়সওয়ারের দিকে তাকালো। 5টা অস্পষ্ট ছায়া কেবল, মুখ দেখার উপায় নেই। খবরটা জানিয়ে দিও, হালকা সুরে বলল একজন। ঘোড়া ঘুরিয়ে এগোলো ঘুটঘুরে অন্ধকারের দিকে। অনুসরণ করলো অন্যরা। দৌড়ে গোডার্ডের কাছে গেল হেভেন। হাঁটু গেড়ে বসলো গার্ডের পাশে। ঠান্ডায় প্রায় অবশ হওয়া হাতে দিয়াশালাইয়ের জন্য পকেট হাতড়াতে শুরু করলো। কাঠি জ্বালাতে সময় লাগলো, জানে উদ্বেগ আর আশঙ্কার জন্যই বেশি লাগলো। শিথিল হয়ে গেছে জিম গোগার্ডের শরীর। ওরা দুই চোখে শূন্য দৃষ্টি। রাগ আর তিক্ততায় ভরে গেল ওর মন। কাঠি জ্বলে শেষ হয়ে আঙুলের তপ্ত আঁশ লাগতে সংবিত ফিরল। কাঠিটা ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। অপরাধ বোধ হচ্ছে। জিম গোডার্ডকে আগেই সতর্ক করেছিল। চিন্তাটা ওকে নির্দোষ বলে প্রমাণ করে না, কিংবা নিজেকে ক্ষমাও করতে পারছে না হেভেন। বুলিয়ন শিপমেন্টের পরিকল্পনাটা ওরই। হয়তো বেপরোয়া ভাবটাও দরকার ছিল, কিন্তু কাজ তো হয়নি, বরং ভালো একজন লোক প্রাণ হারালো। অ্যালেক্স ড্যানিয়েলসের চিন্তা মাথায় আসতে বুনো ক্রোধ ছাড়িয়ে ও অপরাধবোধ জেগে থাকলো ওর মধ্যে। হঠাৎ করেই বোধোদয় হলো ওর, জিম গোগার্ডের জন্যে হা পিতোষ করার চেয়ে লুটেরাদের পরিচয় জানা জরুরি হয়ে পড়েছে এখন। অনুসরণ করবে ওদের। ঘোড়াগুলোর একটাকে ছাড়িয়ে নিয়ে পিছু নিতে পারে। লোকগুলোকে পুরোপুরি পেশাদার মনে হয়েছে ওর কাছে। 5 জনের আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। তুষারে পড়া ছাপ ধরে এই রাতের বেলায় অনায়াসে ট্র্যাকিং করা যাবে, কিন্তু সামনের রুক্ষ জমি আর পাহাড় সারি দেখে খুব একটা নিশ্চিত হতে পারল না হেভেন। এরকম জায়গায় ঘোড়ার ট্র্যাক লুকানো একেবারেই সহজ কাজ, ভরসা কেবল তুষারের উপর। এভাবে পড়তে থাকলে যে কোনো একজনের ট্র্যাক ধরে এগোতে পারবেও। গুরুত্বপূর্ণ আরেকটা ব্যাপার, কোনো অস্ত্র নেই ওর কাছে। মনে পড়ল শটগান ছাড়াও সঙ্গে একটা পিস্তল রেখেছিল জিম গোগার্ড। জরুরি মুহূর্তে বের করার সুযোগ পায়নি। আচমকা ওকে গুলি করেছিল দুর্বৃত্ত। আর একটা কারণ হতে পারে, হেভেনের উপর আস্থা রেখেছিল সে। নতুন করে তিক্ততায় ছেয়ে গেল ওর মন, কিন্তু সেটাকে দমিয়ে রেখে ফের দিয়াশালাইয়ের কাঠি জ্বালল। ম্লান আলোয় দেখতে পেল শেষ মুহূর্তে বিপদ বুঝতে পেরে পিস্তলের দিকে হাত বাড়িয়েছিল গোগার্ড,
কিন্তু বাফেলো কোটের বোতাম খোলাই সার হয়েছে। পিস্তলের উপর পড়ে থাকা হাত সাক্ষ্য দিচ্ছে বাট পর্যন্ত পৌঁছেছিল হাত। পকেট হাতড়াতে একটা কিছু ঠেকলো হাতে। গোগার্ডের শরীর চিৎ করিয়ে শুইয়ে দিল ও এবার। দেখল কোমরের অন্য পাশে এখনও হোলস্টারেই আছে গোগার্ডের পিস্তল। কাঠিটা নিভে যেতে আরেকটা জ্বালানোর প্রয়াস পেল হেভেন। গোগার্ডের পড়ে থাকা শরীরের ভঙ্গির মধ্যে অস্বাভাবিক ব্যাপারটা চোখে পড়ল হঠাৎ। ওহো, পিস্তল বের করতে হাত বাড়ায়নি গোগার্ড, বরং পকেটে হাত ঢোকানোর চেষ্টা করেছিল। খুব সম্ভব গুলিবিদ্ধ হওয়ার পর। কৌতূহল বোধ করছে হেভেন। কোচের ভেতরে রাখা বাতির কথা মনে পড়তে উঠে দাঁড়ালো। স্টেজের আড়ালে এসে জ্বালল বাতিটা। গোগার্ডের শরীরের পাশে তুষারের উপর রেখে পকেট থেকে বের করে ফেলল গার্ডের হাত। নিজের হাত ঢুকিয়ে দিল। পাতলা একটা ওয়ালেট বেরিয়ে এলো। ভেতরে কোনো টাকা নেই। খোলার পর দেখল হেভেন সরু কয়েক পোস্ত কাগজ কেবল। তীব্র কৌতূহল বোধ করছে। বাতির ভাপে গলে যাওয়া বরফের মেদো শব্দ কানে আসছে। যত্নের সাথে কাগজগুলো আলাদা করল। এক মেয়ের দুটো ছবি, তিনটে চিঠি, মেয়াদ ফুরিয়ে যাওয়া ইউনিয়ন প্যাসিফিক ট্রেনের পাস, একটা এক্সপ্রেস রসিদ, ব্যাংক নোট, কনফেডারেটদের আমলের সুভেনির এবং কয়েক ভাঁজ করা ছোট্ট একটা কাগজ। শেষ জিনিসটা অক্ষত রেখে ভাঁজ খুলতে সময় লাগলো ওর। শুরুটা চোখে পড়ল। এই মর্মে সত্যায়িত করা যাচ্ছে যে কাগজটা বাতির আরও কাছে নিয়ে গিয়ে পড়ল। সত্যায়িত করা যাচ্ছে যে নিম্নোক্ত তারিখ থেকে পি আর টিন্ডেলের বিশেষ অনুরোধে এই সার্টিফিকেটের বাহক জেমস গোডার্ডকে আইনসম্মতভাবে কার্টার কাউন্টির একজন ডেপুটি শেরিফ হিসেবে নিয়োগ দেওয়া হলো। অ্যামস গ্রিন শেরিফ, ফেব্রুয়ারি 2, 1872। পরিচিতি লাগছে নামটা। পর মুহূর্তে মনে পড়ল সকালে সোল পেন্সের মুখে শুনেছিল সাউথ পাস সিটিতে ওয়েলস ফার্গোর এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে রবার্ট টিন্ডেল। সেট আপটা মিলে যাচ্ছে এবার। টিন্ডেলই নিযুক্ত করেছিল জিম গোডার্ডকে। জিমের অবস্থান সম্পর্কে নিশ্চিত করেছে শেরিফের কমিশন, এবং মরার আগে ওকে তাই জানাতে চেয়েছিল গোগার্ড। নোটটা ভাঁজ করল হেভেন। বিমুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে গোগার্ডের স্থির শরীরের দিকে। স্টেজ লাইনের সাধারণ ড্রাইভারের ছদ্মবেশ নিয়েছে কেন ওয়েলস ফার্গোর একজন ডিটেকটিভ? গোয়েন্দা সংস্থাটি কি কোনোভাবে সন্দেহ করেছে ফিনিক্স স্টেজ লাইনে লুটের সাথে জড়িত? লুটেরারা তার পরিচয় জেনে ফেলেছিল বলেই খুন হলো গোগার্ড? নাকি গোগার্ড খুব চালাক এক ক্রু, পরোক্ষভাবে সাহায্য করেছে লুটেরাদের? কিছু তথ্য হয়তো জেনে ফেলেছিল সে, এবং অবাধ্যতার কারণে খুন হয়েছে আজ। সেফ সম্ভাবনা হিসেবে চিন্তা করলেও ধারণাটা পছন্দ হলো না হেভেনের। না, গোগার্ডের পরিচয়ে কোনো ভুল নেই, সিদ্ধান্ত নিল শেষে। চিঠিটা ভুয়া নয়। কাগজসহ ওয়ালেটটা পকেটস্থ করল। গোডার্ডের শরীর তুলে নিয়ে কোচের ভেতরে ঢোকালো। পিস্তল আর গানবেল কোমরে গুজে নিয়েছে। ধূসর একটা বেকে জোয়াল থেকে আলাদা করলো। এরপর বুটের উপর বাতি রেখে অন্য ঘোড়াগুলোকে এগোতে বাধ্য করলো। হয়তো আজ রাতেই স্টেজটাকে খুঁজে পাবে কেউ, কিংবা আগামীকালের মধ্যে শহরে পৌঁছে যাবে। এ নিয়ে বিশেষ চিন্তা করছে না, কারণ অন্য একটা পরিকল্পনা মাথায় এসেছে ওর। এবার ট্র্যাকের দিকে মনোযোগ দিল হেভেন। পুরো তুষারের উপর গভীরভাবে পড়েছে খুরের দাগ। মাইলখানেক অনায়াসে এগোতে পারল। একসঙ্গে এগিয়েছে 5 জন। একটা ওষ পেরিয়ে পাহাড়ের নিচে থেমেছে কিছুক্ষণের জন্যে। তারপর ঢুকে গেছে পাইন, সিডার আর বার্চের বনের গভীরে। যে আশঙ্কাটা করছিল এতক্ষণ তাই ঘটল। আলাদা হয়ে গেছে ওরা। সরাসরি নাক বরাবর এগোলো হেভেন। যুক্তি বা সম্ভাবনা বিচার করল না। জানে যে কোনো একটা ট্র্যাক ধরে এগোতে হবে, এবং ভাগ্য ভালো হলে ফের যদি কোথাও মিলিত হয় ওরা, তবে সবার ট্র্যাক চোখে পড়বে। ক্রমশ অস্পষ্ট হয়ে এসেছে ট্র্যাক। মাথার উপরে গাছপালার বাধা থাকায়
নিচে ঠিকমতো তুষার পড়েনি যাতে গভীরভাবে ট্রাক পড়তে পারত। তাছাড়া ছায়া তো আছেই। কিছুক্ষণের মধ্যেই অ- কিছুক্ষণের মধ্যে অধৈর্য হয়ে পড়ল। এগোতে পারবে না বুঝতে পেরে থামার সিদ্ধান্ত নিল। ফিরতিপথ ফিরতিপথে বন থেকে বেরিয়ে পানির উৎসের কাছে ফিরে এলো। শুকনো কিছু কাঠ জোগাড় করে আগুন জ্বাললো। ধারণা করছে সকাল হলে কিছুটা হলেও এগোতে পারবে। তবে আশা করলো রাতে তুষার বৃষ্টি বেড়ে গিয়ে হয়তো ট্র্যাক মুছে ফেলবে না। অ্যাডজুটেন্ট বিল্ডিংয়ে ঢুকে দাড়িওয়ালা এক মাইনারকে কর্পোরাল ওয়ালেসের ডেস্কের সামনের চেয়ারে বসে থাকতে দেখতে পেল ক্যাপ্টেন জনসন। তিন কেরানির শুভেচ্ছার উত্তরে পাল্টা উইশ করল জনসন। মৃদু নট করল মাইনারের উদ্দেশ্যে। তারপর বামে ঘুরিয়ে নিজের কামরায় চলে এলো। কামরাটা এমন এক জায়গায় চেয়ারে বসলে প্যারেড গ্রাউন্ডের পুরোটাই চোখে পড়ে। নীল আকাশের পটভূমিতে জেগে ওঠা পাহাড় দেখতে ভালোই লাগে, অন্তত সকালে, ঠিক কাজের শুরুতে। কিন্তু আজ ভালো লাগলো না ক্যাপ্টেনের। মৃদু অস্বস্তি বোধ করছে সে। মাইনারের উপস্থিতি কিছুটা হলেও চিন্তিত করে তুলেছে। ওরা এখানে আসার মানেই আরও অভিযোগ, আরও ঝামেলা। ওভারকোট আর হ্যাট খুলে দরজার আংটার সাথে ঝুলিয়ে রাখলো ক্যাপ্টেন। টেনে ঠিক করলো পরনের ইউনিফর্ম। স্টোভের কাছে এসে আগুনের আঁচে হাত গরম করে ডেস্কে এসে বসলো। এক পোস্ত কাগজ রাখা টেবিলের উপর মর্নিং রিপোর্ট তুলে নিয়ে দেখা শুরু করার আগেই নক হলো দরজায়। ফিল স্টিলম্যান। মর্নিং ফিল, বলল ক্যাপ্টেন। শিগগিরই বেরোতে পারবো? আপনার সাথে দেখা করতে চাইছে এক মাইনার। আপাতত ওটাই একমাত্র কাজ। আমার ঘোড়াটা নিয়ে আসার জন্যে ওয়েলসকে পাঠিয়ে দাও। কি চায় লোকটা? হয়তো ওই একই ব্যাপার। পাঠিয়ে দেব? জনসন নট করতে বেরিয়ে গেল স্টিলম্যান। জানালা দিয়ে প্যারেড গ্রাউন্ডের দিকে তাকালো ক্যাপ্টেন। জঘন্য একটা কাজ দিয়ে শুরু হচ্ছে দিনটা, ভাবল সে। বুলিয়ন শিপমেন্টের খবর শোনার পর থেকে এক মুহূর্তের জন্য লেফটেন্যান্ট জন হেভেনের কথা ভুলতে পারছে না। প্রথমে মেরিই জানিয়েছে ছিল, পরে রিপোর্টটাকে সম্পূর্ণ করেছে জেনিফার ক্যাসলন। বুলিয়ন শিপমেন্টের সংবাদ ৩-৪ জন লোকের মধ্যে সীমাবদ্ধ থাকার কথা। হয়তো তারপরও কোনো একটা ফাঁক থেকেই যাবে এবং ব্যর্থ হবে লেফটেন্যান্ট। তবে পরিকল্পনাটা পছন্দ হয়েছে জনসনের, অন্তত হেভেনের কাজের ধরনটা। আসল জায়গায় নাড়া দিয়েছে সে। প্রথমেই সমস্যার গভীরে ঢুকেছে। বুঝতে পেরেছে যত কম লোক বুলিয়ন শিপমেন্টের কথা জানবে, সাফল্যের সম্ভাবনাও ততই বাড়বে। অস্বীকার করার উপায় নেই পরিকল্পনাটার মধ্যে তাড়াহুড়ো আর মরিয়া একটা ভাব রয়েছে। ও, পদচ্যুত এক অফিসার প্রভাবিত করে ফেলছে আমাকে, তিক্ত মনে ভাবল জনসন। এটাই তার চরিত্রের দুর্বল দিক। নিরপেক্ষ দৃষ্টিতে দেখে সবাইকে। সহসাই মনে পড়ল সকালে স্টাম্প মিলে দেখা করতে বলেছে জেনি। কারণটা আন্দাজ করতে পারছে না। খানিকটা বিস্ময়ও লাগছে। হঠাৎ করে জরুরি খবর দেওয়ার মতো এমন কি ঘটেছে? দরজা খুলে যেতে ফিল স্টিলম্যানের পেছনে 40 এক মাইনারকে প্রবেশ করতে দেখল ক্যাপ্টেন। খানিক আগে বাইরে দেখেছিল লোকটাকে, কিন্তু খুঁটিয়ে দেখার প্রয়োজন মনে করেনি। মোটামুটি পরিচ্ছন্ন দেখাচ্ছে তাকে, নোংরা বা কুৎসিত নয়। শার্ট আর ট্রাউজারের কয়েক জায়গায় কাদার দাগ, মলিন কাপড় আর ভগ্ন স্বাস্থ্যে রুক্ষ দেখাচ্ছে। সরু ঠোঁট আর গাল ঠান্ডায় ফ্যাকাশে দেখালেও লাল হয়ে আছে চোখগুলো, হয়তো হুইস্কির কারণেই। এবার কি সমস্যা বন্ধু? চেষ্টা কিন্তু কোমল কণ্ঠে জানতে চাইল ক্যাপ্টেন। ভেতরে ভেতরে বিরক্তি অনুভব করছে। ইঞ্জুন, রোষের সাথে শব্দটা উচ্চারণ করলো মাইনার। গত রাতে আমার ক্যাম্পে হামলা করেছে ওরা, আর সেই সময়ে মাইল খানেকের মধ্যেই ছিল তোমার জঘন্য আর্মির লোকেরা। সব কিছু লুট করার পর শ্যাকে আগুন ধরিয়ে দিয়েছিল ইন্ডিয়ানরা। ভেতরে ছিলাম আমি। বিপদ বুঝে পেছনের দরজা দিয়ে বেরিয়ে না পড়লে হয়তো রোস্টি হয়ে যেতাম। কারা? তীক্ষ্ণ স্বরে প্রশ্ন করলো ক্যাপ্টেন। ইঞ্জুন, আগেই তো বলেছি। বিরক্তি দেখা গেল মাইনারের মুখে। কিভাবে জানলে ইন্ডিয়ান ছিল ওরা? দেখেছ ওদেরকে? রাতের বেলায় আদেও দেখা সম্ভব? স্টিলম্যানের প্রশ্নে রাগ ফুটে উঠল লোকটার চোখে। কিন্তু সারা রাতেই ওদের চলাফেরা শব্দ পেয়েছি। ইঞ্জিন ছাড়া আর কে ওরকম বিকট চিৎকার করবে? ফিল স্টিলম্যানের সাথে দৃষ্টি বিনিময় হলো ক্যাপ্টেনের।
একপাশে দাঁড়িয়ে থেকে নীরবে ওদের আলাপ শুনছে সে। তোমার ক্লেমটা কোথায়? কিরিট ক্যানিয়নে, চায়না বয় থেকে মাইলখানেক উপরের এক উপত্যকায়, ঠিক উত্তরে সৈনিকদের অস্থায়ী পোস্ট। ক্রুদ্ধ স্বরে বলল মাইনার। আমাদের সাহায্য করতে এলো না কেন ওরা? ইঞ্জিনদের চিৎকার যদি ওদের কানে গিয়ে নাও থাকে, গোলাগুলি শব্দ নিশ্চয় শুনেছে। দুটো কারণে, শান্ত কণ্ঠে বলল ক্যাপ্টেন। ওখানেই থাকার নির্দেশ হয়েছে ওদেরকে, এবং হয়তো তোমার ইঞ্জিনরাও ঠিক সেটাই চাইছিল। তোমাদের সাহায্য করতে ব্যস্ত থাকবে সৈনিকরা, আর এফাকে চায়না বয়ে রেইড করার সুযোগ পেয়ে যাবে। আর্মিকে দেখে ভয়ে পালিয়ে যেত ইঞ্জিনরা। তিক্ত শোনালো মাইনারের কণ্ঠ। না, খুব একটা কাজ হতো না, অস্বীকার করল জনসন। ঠিক আছে, আরও লোক পাঠাবো ওখানে। তোমার ক্লেমের কাছে তল্লাশি চালাতে বলে দেব। মাইনারের দিকে ঝুঁকে এলো ক্যাপ্টেন। ইন্ডিয়ানদের ঘোড়াগুলো দেখেছ? না। ওদের কথা শুনেছ? এমন কিছু যেটাকে ইংরেজি বা অস্পষ্ট ভুল ইন্ডিয়ান ভাষা বলে মনে হয়েছে? শোনার মতো অবস্থায় ছিলাম না আমি, কিছুটা অসন্তোষের সুরে বলল মাইনার। খোদা, গত রাতে যদি ঘনভাবে তুষার না পড়তো, কেবিনের ভেতরে সিদ্ধ হয়ে যেতাম আমি। দীর্ঘশ্বাস ফেলল ক্যাপ্টেন জর্জ জনসন। গদবাঁধা প্রশ্নগুলো করে গেল একে একে। উত্তরগুলো আগে থেকে জানা। অভিযোগের রিপোর্টও আগেরগুলোর মতোই হলো। কেউই দেখেনি ইন্ডিয়ানদের। অস্বাভাবিক কিছু নজরে পড়েনি কারো। আর্মি কেন রেইড ঠেকাতে এগিয়ে আসেনি তা নিয়ে মাথা গরম করেছে সবাই। রেইডাররা ইন্ডিয়ান কিংবা অন্য কেউ হতে পারে, কিন্তু নিশ্চিত হওয়ার উপায় নেই। একটু পর বিদায় নিল অসন্তুষ্ট মাইনার। সার্জেন্ট বার্নহ্যামকে সাহায্য করতে কিছু লোক হয়তো পাঠাতে হবে ওখানে। মুখ খুলল ফিল স্টিলম্যান। কিন্তু সেটা কি উচিত হবে? ক্যাপ্টেন নট করতে বেরিয়ে গেল অ্যাডজুটেন্ট। পাশের দেয়ালে ঝোলানো বড়সড় ছবিটার দিকে তাকালো জনসন। ওয়েস্ট পয়েন্টে কোর্স শেষে সবাই মিলে তুলেছিল। হতাশা দেখা গেল ওর মুখে। দুটো সমস্যার কোনোটারই কিনারা হয়নি। একাডেমির নির্দেশকরা কিভাবে পরামর্শ দিত তা নিয়ে সন্দেহ দেখা দিল মনে। আদে ওরা নিজেরাই কি এরকম অস্বস্তিকর সমস্যায় পড়েছে কখনো? একের পর এক অভিযোগ আসছে, নিজের অসহায় অবস্থাকে মনে করিয়ে দিচ্ছে সেগুলো। ক্ষীণ অপরাধ বোধ হচ্ছে ওর। কোয়ার্টার মাস্টার ট্রেনে গার্ডের দলে আরও কিছু লোক পাঠানো উচিত ছিল, কিন্তু কে জানতো জুতা, রেশন, হার্নেস আর ইউনিফর্মের দিকে নজর দেবে ওরা। লুট হওয়ার পর থেকে এক মুহূর্তের জন্যেও ঘটনাটা ভুলতে পারছে না ক্যাপ্টেন। এখানকার কমান্ডিং অফিসার হিসেবে স্বাভাবিকভাবেই ওর দায়িত্ব বেশি। এক সার্জেন্ট ঢুকলো কামরায়। আপনার ঘোড়া তৈরি করা হয়েছে স্যার, জানালো সে। গায়ে ওভারকোট আর মাথায় হ্যাট চাপিয়ে বেরিয়ে এলো জর্জ জনসন। এখানে আসার সময় ভেবেছিল সকালের মেইল হয়তো চলে এসেছে, কিন্তু এ ব্যাপারে কিছুই জানায়নি ফিল। মেইল আসলে বরাবরই প্রথমে ওর টেবিলে উপস্থাপন করে স্টিলম্যান। মেইল আসলে বরাবরই প্রথমে ওর টেবিলে উপস্থাপন করে স্টিলম্যান। হেভেনের ব্যাপারে নিশ্চিত হতে পারছে না বলে দ্বিধান্বিত জনসন, কিছুটা বিভ্রান্ত। হেডকোয়ার্টার থেকে রেকর্ডের কপি এলে কিছুটা হলেও নিশ্চিন্ত হতে পারবে বোধহয়। তার আগে হেভেন সম্পর্কে চূড়ান্ত কিছু ভাবা ঠিক হবে না। সাজ পরানো ঘোড়াটা নিয়ে স্টবলে অপেক্ষা করছিল সার্জেন্ট ব্রেনান। সেলুট ফেরত দিয়ে সার্জেন্টের বউ আর ছেলে মেয়েদের কুশল জানতে চাইল জনসন। স্যাডলে চড়ে গেটের দিকে এগোলো। ব্যারাক, লন্ডি আর কমিশনারি বিল্ডিং পেরিয়ে এগোলো। কমিশনারি বিল্ডিংয়ের পাশের দালানটির দিকে তাকানোর ইচ্ছে ছিল না, কিন্তু অজান্তে চলে গেল চোখ। কোয়ার্টার মাস্টার স্টোর হাউস, বিশাল লক কেবিনের দরজাটা বন্ধ। অফিসারদের লিখিত অনুমতি ছাড়া ওই দরজা খোলার অনুমতি নেই কারো। ভেতরে লক্ষ টাকার বুলিয়ন জমা করা হয়েছে, কোনো এক সময় শিপমেন্ট করতেই হবে। কিন্তু কে করবে কাজটা? তিক্ত মনে ভাবল। আর্মি না অন্য কেউ? পশ্চিমের গেট পেরিয়ে এলো সে। রৌদ্রোজ্জ্বল ঝকঝকে সকাল। সূর্যের আলোয় উজ্জ্বল দেখাচ্ছে জুনিফার ঝোপ আর রাস্তার উপর পড়ে থাকা তুষার। নীলমেঘহীন আকাশ, বাতাস ঠান্ডা। জমে থাকা তুষারের কারণে দূরের পাহাড় সারিতে
পাহাড় সারিকে বরফের পাহাড়ের মতোই মনে হচ্ছে। মাইলখানেক নিশ্চিন্তে রাইড করলো ক্যাপ্টেন। তারপর আটলান্টিক গার্লসে প্রবেশ করতে ভিড়ের মধ্যে পড়ে গেল। সরু রাস্তায় লোকজন ছাড়া ও ওয়াগনের ভিড় লেগে আছে। রাস্তার একপাশে সরে আসতে কাছেই এক মাতাল মাইনারকে পড়ে থাকতে দেখল জনসন। ছোট ছোট লক কেবিন পেরিয়ে ক্যানিয়নের ঢালের উপর আরগাস স্টাম্প নিল। স্টাম্প মিল, ওটাই তার গন্তব্য। আরগাস মিলে যাওয়ার দুটো পথ, একটা ওয়াগন চলাচলের জন্যে ঢালু এবং ঘুরপথের, হেঁটে যাওয়ার জন্য আরেকটা পথ আছে, ওটা ধরেই এগোলো জনসন। ছোট্ট অফিস রুমের সামনে পৌঁছার পর দেখা গেল হাঁপাতে শুরু করেছে ঘোড়াটা। দ্রুত হয়ে এসেছে নিঃশ্বাস। খোলা শেডের পাশে পশুটাকে নিয়ে এলো ও 8 ডজন ঘোড়া রয়েছে সেখানে। স্যাডল ছেড়ে ঘোড়ার গায়ে একটা কম্বল চাপিয়ে দিল। তারপর স্টলে কিছু দানা পানি দিয়ে বেরিয়ে এসে অফিসের দিকে এগোলো। আরগাস মিলটি ঢালের ধাপে ধাপে তৈরি করা হয়েছে। প্রথমে আকরিক সংগ্রহের অফিস, গ্রাহক আর ব্যবসায়ীদের বসার জন্য বিশাল লবি, এরপর পরিশোধন আর পরিষ্কার করার জায়গা। ঢালের একেবারে উপরে আকরিক বিশুদ্ধীকরণের স্থান। কাছে যেতে স্টাম্পের শব্দ ভেসে এলো ওর কানে। আকরিক গুঁড়ো করার কাজ চলছে। চড়া শব্দের সাথে মাটি পর্যন্ত কেঁপে উঠছে। জনসন ভেবে পেল না এই শব্দের মধ্যে কিভাবে কাজ করছে লোকজন। অফিসের ভেতরে ঢুকলো। কাউন্টারের পেছনে ব্যস্ত কর্মচারীদের অনেকেই পূর্ব পরিচিত। তাদের উদ্দেশ্যে নট কিংবা শুভেচ্ছা বিনিময় করলো। পেছনে কয়েকটা কামরা পেরিয়ে জেনি ক্যাসলনের কামরার দিকে এগোলো। দেখলো ম্যানেজার টিউডর শর সাথে আলোচনা করছে জেনি। ওকে দেখে হাত নাড়ল জেনি, আঙুল তুলে পাশের কামরাটি দেখালো। পাশের কামরায় চলে এলো জনসন। মৃত্যুর আগ পর্যন্ত অফিস হিসেবে এই কামরাটা ব্যবহার করত বেন ক্যাসলন। পরিবর্তন করেনি জেনি। সাউথ পাস সিটি মিল ও খনির ছবি ঝোলানো রয়েছে দেয়ালে। এক কোণে বহুল ব্যবহৃত ডেস্ক, বুককেসে আকরিকের অনেকগুলো নমুনা ধুলো মলিন। আরেক কোণে একটা খোলা সেফ আর স্টোভ রয়েছে। কেবল পিকদানির অভাব রয়েছে ঘরটায়। কোট খুলে ঝুলিয়ে রাখার সময় ভাবল জনসন। পাশের দরজা দিয়ে কামরায় প্রবেশ করলো জেনি। গাঢ় বাদামি একটা ড্রেস পরেছে, সতেজ লাগছে ওকে। পরস্পরকে চুমো খেলো ওরা। ডেস্কের সামনে চেয়ারে এসে বসলো ক্যাপ্টেন। কোনো মেয়ে এখানে কাজ করতে পারে এমন ধারণা ছিল না আমার, হালকা সুরে বলল সে। তুমি তামাক চিবোলেও বোধ হয় এতটা বেখাপ্পা ঠেকবে না। জেনি এমনভাবে বসলো যেন যেন ক্লান্তি বোধ করছে। উত্তরে পাল্টা হাসলো। আকরিকের ফ্লো শিটগুলো দেখলে বরং হাতের নখ চিবাতেই পছন্দ করি আমি, কিন্তু তাতেও বিরক্তি ধরে গেছে ইদানিং। কাজটা করার জন্যে জোগাড় করে নাও কাউকে, এবং বাসায় বসে থেকে কেবল কাপড়ের সেলাই তুলব না, ধন্যবাদ। মৃদু হেসে সিগার ধরালো জনসন। জানালা দিয়ে নিচে শহরের দিকে তাকালো। সরু রাস্তায় চলন্ত ওয়াগনগুলোর উপর লেগে থাকলো চোখ। খবরটা শুনেছ? মৃদু কণ্ঠে জানতে চাইল জেনি। তীক্ষ্ণ দৃষ্টিতে ফিরে তাকালো জনসন। যেভাবে বলছো মনে হচ্ছে ভালো কোনো খবর নয়। কি হয়েছে? গত রাতে লুট হয়েছে হেভেনের এস্টেট। ড্রাইভারকে খুন করেছে ওরা। বরাবরের মতোই বুলিয়নগুলো নিয়ে গেছে। হেভেনের কি হলো? কেউ জানে না। উধাও হয়ে গেছে সে। লুটেরাদের পিছু নিয়েছে। রাতে যে হারে তুষার পড়ছিল, মনে হয় না পিছু নেওয়ার সাহস করেছে ও। যদি পুরুষের ব্যবসায়ী দেখবে। এখানে একটা সাইদানি রাখছো না কেন? চারপাশে তাকিয়ে বিরক্ত স্বরে বলল। সিগারটা বিষাদ লাগছে। জানালার কাছে আছে, শান্ত স্বরে জানালো জেনি। জানালার কাছে গেল জনসন। সাইদানিতে সিগার পিষে ফেলে বাইরের উজ্জ্বল রোদের দিকে তাকিয়ে থাকলো। তারপর হঠাৎ করেই ঘুরল, মাথা নাড়ল যেন কোনো একটা ব্যাপার মেনে নিতে পারছে না। আমি একটা ভুল করেছি, প্রায় অনুশোচনার সুরে বলল। এভাবে বলছো কেন? এখন বুঝতে পারছি শুরুতেই এরকম একটা পরিকল্পনা প্রায় উন্মাদনার পর্যায়ে পড়ে, অথচ অনুমোদন দিয়েছি আমি। সেও তো আর একটা পরিকল্পনা করেছে হেভেন।
শুরুটা তো চমৎকার ছিল, মনে করিয়ে দিল জেনে। না জর্জ, নিজের বুদ্ধি দিয়ে ওকে এগোতে বলেছ তুমি, এখন দোষারোপ করা কি ঠিক হবে? অন্তত ওর মুখ থেকে আসল ঘটনা শোনার আগেই। আমার তো মনে হয় ভালোই এগিয়েছে হেভেন। অন্তত এটা তো জানে 6 জনের যে কোনো একজন লুটের সঙ্গে জড়িত হতে পারে। তিক্ত বিরক্ত সুরে বলল জনসন। কিন্তু তাদের একজন ইউনিফর্মগুলো হাতিয়ে নিয়েছে। এ সন্দেহে 6 জনকেই ঝোলাতে পারি না আমি। না পারো না তুমি, একমত হলো জেনিফার ক্যাসলন। প্রায় অসম্ভব একটা কাজ দিয়েছ ওকে। যেভাবেই হোক দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দিয়েছ। এখন ওর কাজের ধরন সম্পর্কে আপত্তি তুলছ? দক্ষ একজন অফিসার হলে পদাবনতি হতো না ওর, সোজাসাপটা বলল জনসন। মাথা থেকে এ চিন্তাটা কোনোভাবেই সরাতে পারছি না আমি। স্বীকার করি পদচ্যুতির ব্যাপারটা কিংবা আমার চিন্তা কোনোটাই যুক্তিসঙ্গত নয়, কিন্তু ঘটেছে ঠিকই। হয়তো ওর কমান্ডিং অফিসার ঠিকভাবে ব্যবহার করেনি ওকে, কিংবা তারা নিজেরাই দক্ষ ছিল না। তুমি জানো আর্মিতে খারাপ অফিসার আছে। নিশ্চয় আমাকে তিরস্কার করতে ডাকনি জেনি, কি ব্যাপার? ডেস্কে রাখা কলমের উপর স্থির হলো জেনিফার ক্যাসলনের দৃষ্টি। জর্জ, সত্যি কি মার্কে ভালোবাসে মেরি? চাপা স্বরে প্রশ্ন করলো, কিন্তু ক্যাপ্টেনের দিকে তাকালো না। তুমি নিজে একটা মেয়ে এবং আমাকে জিজ্ঞেস করছো মেরির মনের খবর কিভাবে জানবো আমি? তাহলে আন্দাজ করো। মেরি ওকে বিয়ে করবে, তাই বলেছে আমাকে। না তা করবে না ও, সোজাসাপটা প্রায় ঘোষণা সুরে বলল জেনি। ফিরে তাকালো জনসনের দিকে। ও অসৎ জর্জ। হেভেনের সন্দেহের কথা জানালো। প্রথমে অবিশ্বাস দেখা গেল জর্জ জনসনের মুখে, দেখল জেনি। তারপর রাগ দেখা গেল চোখে। আক্রিকের নমুনাগুলোর কাছে চলে গেল জনসন। শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকলো। ভুল হওয়ার সম্ভাবনা নেই? জিজ্ঞেস করেছিলাম ওকে, ভুল হয়নি ওর। তাহলে মেরিকে বলবো আমরা? একটা মেয়েকে কথা বলা যায় না, সত্যটা জেনে নিতে হবে ওকে। মারকে বিয়ে করার পর? অসহিষ্ণু সুরে জানতে চাইল জনসন। যতক্ষণ পর্যন্ত আমার কথা বলার ক্ষমতা থাকছে তার আগে নয়। পরস্পরের দিকে তাকিয়ে থাকলো ওরা। নিজেদের বেদনা হতাশা বিনিময় করার চেষ্টা করলো। একটা উপায় আছে জর্জ, বাতলে দিল জেনি। আমাদের বিয়ের তারিখ মে পর্যন্ত পিছিয়ে দেয়া যায় না? আমার তো মনে হয় আমাদের পরপরই নিজেদের বিয়ে হোক। মেরি বা মার কেউই পছন্দ করবে না। তেমন হলে 3 বা 4 মাস পিছিয়ে যাবে ওদের বিয়ে। অনেক কিছু ঘটতে পারে এ সময়ে। যেমন কিছু একটা নির্দিষ্ট কিছু মাথায় এলো না জেনির। মনে মনে প্রস্তাবটা উল্টে পাল্টে দেখল জনসন। পছন্দ করতে না পারলেও গুরুত্বটা ঠিকই অনুধাবন করতে পারছে। পরে ঢালু টেইল ধরে নিচের রাস্তায় নেমে আসার সময় সিদ্ধান্তটা ভেবে দেখল ক্যাপ্টেন। মেরির জন্যে এক ধরনের অন্ধ ভালোবাসা রয়েছে ওর, যা কেবল অকালে স্ত্রী হারানো কোনো বাপেরই থাকে। হয়তো এ কারণেই মার্কের ব্যাপারে শেষ পর্যন্ত নিষ্পৃহ থাকতে পারবে। কিন্তু পাশাপাশি আশঙ্কা আর দ্বিধাও রয়েছে, যেগুলোর পরিমাণ মেরির প্রতি ভালোবাসার চেয়ে মোটেই কম নয়। দরকার হলে ঠান্ডা মাথায় খুন করবে মার্ক বিস্ট্রোকে, তবু বিয়েটা ঠেকাবে, ভাবল জনসন। সত্যিই যদি হেভেনের সন্দেহ ঠিক হয়ে থাকে। জেনির প্রস্তাবটা বুদ্ধিদীপ্ত, মেয়েলি বিচক্ষণতা আছে তাতে, হয়তো কাজও হয়ে যেতে পারে। তারপরও বিষণ্ণ এবং অধৈর্য বোধ করছে সে। আপাতত কিছুই করার নেই, প্রায় অসহায়ের মতো ভাবল। ঘটার অপেক্ষায় আছে অনেকগুলো অশুভ ঘটনা, একটার উপরও কোনো নিয়ন্ত্রণ নেই ওর। তাৎক্ষণিকভাবে কিছু করার নেই, কোনো অস্ত্র দিয়েই মোকাবেলা করার সুযোগ নেই এখন। কেবল একটা জিনিস ছাড়া, ধৈর্য। এবং ঠিক এই জিনিসটাই ঘৃণা করে জনসন। পোস্টে ফিরে এসে স্টবলে ঘোড়া রাখলো ক্যাপ্টেন। ঘড়ি দেখল, ইতিমধ্যে লাঞ্চের সময় পেরিয়ে গেছে। অফিসে না গিয়ে কোয়ার্টারের দিকে এগোলো। পোস্টে পা দিতে মেলোডিয়নের সুর কানে এলো ওর। লিভিং রুমে চলে এলো সে। দেখল মেলোডিয়ন নিয়ে বসেছে মেরি। পাশেই দাঁড়িয়ে আছে ফিল স্টিলম্যান। ওকে দেখতে পেয়ে বাজনা থামিয়ে ছুটে এলো মেরি, উত্তেজিত দেখাচ্ছে। সঙ্গীতটা শুনে দেখো ক্যাপ, স্তব গান নয়, শোনো। ফের আগের জায়গায় গিয়ে বসলো, বাজালো এবং শেষে বাপের দিকে তাকালো।
চোখে প্রত্যাশা দেখল কোট চোখে প্রত্যাশা দেখল চোখে প্রত্যাশা দেখল কোট ঝুলিয়ে রেখে সামনে এসে দাঁড়িয়েছে জনসন। দারুণ, উদাসীন সুরে বলল সে। সার্জেন্ট হেনরিকে স্বরলিপিটা দিও। ব্যান্ডের জন্যে ওটাকে অনুমোদন দেবে সে, যদি পছন্দ হয় ওর।